সুনামি যে শব্দ শুনলেই চোখে ভেসে ওঠে চোখের নিমিষে কিভাবে একটি দেশ পানির নিচে বিলীন হয়ে যায়। দেশের পর দেশ এক নিমিষে ধ্বংস করে দিতে পারে একটি মাত্র সুনামি। 2004 সালে ইন্দোনেশিয়ায় ঘটে যাওয়া ভয়াবহ সুনামির পর আবারও ভয়াবহ বক্সিং ডে সুনামি আসতে চলেছে। না, অদূর ভবিষ্যতে নয়। ইউনেস্কোর খবর অনুযায়ী 2023 সালেই আঘাত হানবে এই ভয়াবহ সুনামি। এই সুনামি এতটাই ভয়াবহ হবে যে সেটা আমাদের কল্পনারও বাইরে। 2004 সালের সুনামিতে 2,50,000 মানুষ মারা গিয়েছিলেন, আর এবারের সুনামি হতে যাচ্ছে সেই সুনামির থেকেও 40 গুণ বেশি শক্তিশালী। এই সুনামি এতটাই শক্তিশালী হবে যে অস্ট্রেলিয়ার মতো একটা গোটা দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ 1 কোটিরও বেশি মানুষকে নিমিষেই তলিয়ে দিতে পারবে। অবিশ্বাস্য শোনালেও এটাই হতে চলেছে। 2004 সালে ঘটে যাওয়া সুনামিতে আফ্রিকার পূর্ব লন্ডনে বহু কংক্রিটের ব্লক ভেঙে গুড়িয়ে গিয়েছিল। পুরো পোর্ট এলিজাবেথ ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। পোর্টে থাকা জাহাজ এবং জাহাজে থাকা সবকিছু পানিতে তলিয়ে গিয়েছিল। ব্রিটেন এবং আফ্রিকার এমন অবস্থা শুনে আপনার নিশ্চয়ই মনে হচ্ছে যে সুনামি নিশ্চয়ই আফ্রিকার আশেপাশে কোথাও আঘাত হেনেছিল, কিন্তু আসলে তা নয়। এই সুনামি আঘাত হেনেছিল আফ্রিকা থেকেও 8,537 কিলোমিটার দূরে, অর্থাৎ ইন্দোনেশিয়ার ওয়েস্টার্ন কোস্টে। আর সেখানকার অল্প একটু ঝটকাতেই আফ্রিকার এই অবস্থা হয়। আফ্রিকায় সুনামির জলস্তম্ভ অর্থাৎ ঢেউয়ের উচ্চতা ছিল মাত্র 1.5 থেকে 2 মিটার। তাতেই এই ভয়াবহ অবস্থা হয়েছিল। আর সেখানে ইন্দোনেশিয়াতে সুনামির জলস্তম্ভ ছিল এর চাইতেও 10 গুণ বেশি, কোথাও কোথাও 30 মিটার, যাতে 3 তলা বিল্ডিং নিমিষেই পানির নিচে তলিয়ে যায়। এবার একবার চিন্তা করে দেখুন এমন সুনামিতে ইন্দোনেশিয়ার কি অবস্থা হয়েছিল, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছিল সেখানে। ইন্দোনেশিয়ায় আঘাত হানা সেই ভয়াবহ সুনামিতে বেঁচে যাওয়া এক 17 বছরের কিশোর জানিয়েছিল সেই সুনামির ঢেউ আছড়ে পড়ার ধাক্কা এতটাই জোরালো ছিল যে সেই ঢেউয়ের ধাক্কায় সে সাইকেল সহ বেহুশ হয়ে পড়েছিল। জ্ঞান ফেরার পর সে তার আশেপাশে শুধু লাশ আর পানির মধ্যে ধ্বংসস্তূপ দেখতে পেয়েছিল। মার্থনিজ সেই সুনামির দিন তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। সেই সময়ে সেখানে বড় ধরনের একটা ভূমিকম্প শুরু হয়। সেই ভূমিকম্পের আওয়াজ শুনে তার মনে হচ্ছিল কোথাও এরোপ্লেন ব্লাস্ট হয়ে গিয়েছে। এরকম ভয়াবহ আওয়াজ শুনে মার্থনিজ তার সাইকেল নিয়ে দ্রুত সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আগেই সেখানে সুনামি আঘাত হানে, আর সেই ধাক্কা লাগে সাইকেলে। মার্থনিজ পানি আর বাতাসের ধাক্কার দাপটে জ্ঞান হারায় এবং জ্ঞান ফেরার পর চারদিকে শুধু পানি আর মৃত লাশ ভাসতে দেখতে পায়। এরপর সে উঠে দাঁড়ায় আর খাবার এবং আশ্রয় খুঁজতে থাকে। এভাবে সে 20 দিন পর্যন্ত অভুক্ত এবং আশ্রয়হীন অবস্থায় সেখানে কাটিয়ে দেয়। 20 দিন পর একটি রেস্কিউ হেলিকপ্টার মার্থনিজকে উদ্ধার করে। সৌভাগ্যক্রমে মার্থনিজ বেঁচে গেলেও সেদিন অনেকেই বাঁচতে পারেনি। ইন্দোনেশিয়ার আশেপাশের 12টি দেশে সুনামি আঘাত হেনেছিল। এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে যে এত বড় সুনামির পেছনে আসলে কারণ কি ছিল। ইন্দোনেশিয়া এবং তার আশেপাশের দেশের সমুদ্রের নিচে প্রচন্ড ভূমিকম্প হয়েছিল সেদিন, আর এই ভূমিকম্পের কারণ ছিল রিং অফ ফায়ার। সমুদ্রের নিচে টেকটনিক প্লেটের পরস্পরের ঘর্ষণের জন্য প্রচুর শক্তি আর আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছিল, যা থেকে ভূমিকম্প হয় এবং সাগরের ঢেউ বিশাল উচ্চতায় আছড়ে পড়তে থাকে। আতঙ্কের সংবাদ হলো মেডিটেরিয়ান সাগরের নিচে আবারও এমন একটি আগ্নেয়গিরির সৃষ্টি হয়েছে। এর ফলে যে ভূমিকম্প হবে তা উপমহাদেশের 21টি দেশ এবং 40টিরও বেশি শহরে আঘাত হানতে পারে। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী এটা এমন সব জায়গায়ও আঘাত হানতে চলেছে যেখানে বিগত শতাব্দীগুলোতে এ পর্যন্ত 4 বার সুনামি হয়েছে। এসব দেশে প্রতি শতাব্দীতে একবার করে সুনামি হয়। এসব দেশের মানুষকে সুনামির আগে সতর্কতা দিয়ে বাঁচানোর সুযোগ খুব কম পাওয়া যায়, কারণ মধ্য সমুদ্র থেকে সমুদ্রের তীর পর্যন্ত সুনামি আঘাত হানতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। গত শতাব্দীতে আঘাত হানা সুনামির সময় একদিকে রেডিওতে সুনামির সতর্কতা ঘোষণা করা হচ্ছিল, আর মানুষ তা শুনে সাগর পার থেকে সরে যাওয়ার কয়েক মিনিটের মধ্যেই মানুষ সহ সবকিছু পানির নিচে তলিয়ে গিয়েছিল। কালের পরিক্রমায় আমরা আবারও সেই ভয়াবহ দুর্যোগের মুখোমুখি হতে চলেছি, যা কয়েকটি দেশের সভ্যতা বিলীন করে দিতে পারে। বর্তমানে তুরস্ক এবং সিরিয়ায় আঘাত হানা ভয়াবহ ভূমিকম্প সম্পর্কে আমরা সবাই জানি। বিগত কয়েক দশকের মধ্যে সবচাইতে মারাত্মক ভূমিকম্প ছিল এটা। জেনে অবাক হবেন যে মেডিটেরিয়ান সাগরের বা ভূমধ্য সাগরে যে 40টি শহরের তালিকা করা হয়েছে তার মধ্যে সবার প্রথমে ছিল তুরস্কের ইস্তানবুলের নাম। অর্থাৎ বলা যায় ইস্তানবুলে হয়ে যাওয়া ভূমিকম্প আসলে মেডিটেরিয়ান সাগরে উৎপন্ন হওয়া সেই সুনামিরই পূর্বাভাস ছিল, কারণ ভূমিকম্প থেকেই সুনামির সৃষ্টি হয়। 2022 সালেও ইতালির ভলকানো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের শুরু হয়েছিল। এই অগ্নুৎপাতের কারণে ইউরেশিয়ান প্লেট ধীরে ধীরে আফ্রিকান প্লেটের কাছাকাছি সরে আসছে। ভূমিকম্পের পর হওয়া সুনামি সমুদ্রের তীরে ভয়াবহভাবে
ভয়াবহভাবে আঘাত হানে। সুনামির উৎপত্তি হয় সাগরের অনেক নিচে, তাই অনেক সময় সাগরে থাকা জাহাজ বা নৌকার তেমন ক্ষতি হয় না, কারণ সুনামি স্প্রিং এর মতো ঢেউ সৃষ্টি করে, যা নৌকা বা জাহাজের নিচ দিয়ে অনেক উচ্চতায় বয়ে গেলেও সহজেই স্বাভাবিক হয়ে যেতে পারে। ভূমিকম্পের কারণ হলো পৃথিবীর মাটির নিচে পাথর, বালি, কয়লা এবং অন্যান্য পদার্থের আলাদা লেয়ার রয়েছে। ভূমিকম্পের কারণে এসব লেয়ারে অসামঞ্জস্যতা দেখা দেয়। সবচেয়ে নিচের লেয়ারের পদার্থগুলো আড়াআড়ি ওঠানামা করে। এই ওয়েভের কারণে সবচাইতে নিচের স্তরের উপরের স্তরের পদার্থ উপরে নিচে ওঠানামা করে। এটাকে বলা হয় সেকেন্ডারি ওয়েভ। এই ঘর্ষণের ফলে যে অসামঞ্জস্যতা সৃষ্টি হয়, তার ফলে সমুদ্রের নিচের মাটি আরেকটি ওয়েভ সৃষ্টি করে। এই 3 স্তরের ঘর্ষণ এবং ওঠানামার কারণে সমুদ্রের পানিতে ঘড়ির কাঁটার মতো উল্টো দিকে স্রোত ওঠা শুরু হয়। এই প্লেটগুলোর ঘর্ষণের কারণে সাগরের পানিতে বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয়। এই বিশাল উচ্চতার ঢেউই সুনামি সৃষ্টি করে। তবে সুনামির সবচাইতে মজার ব্যাপার হলো সুনামি সৃষ্টির সময় এটা একেবারে সাধারণ ঢেউয়ের মতোই দেখায়। অনেক জায়গা জুড়ে সুনামি সৃষ্টি হয়, তাতে পানির আয়তন এবং ঘনত্ব বেশি হলেও উচ্চতা কম থাকে। একদম তীরের দিকে এসে কিছু ঢেউয়ের উচ্চতা আয়তনের চেয়ে কম হওয়ায় তীরে এসে প্রচন্ড উচ্চতায় এবং গতিতে আছড়ে পড়ে। এমনটা হওয়াকে বলা হয় ওয়েভ সোলিং। একটি ঢেউ থেকে অন্য ঢেউয়ের মাঝের জায়গায় অনেক ব্যবধান থাকে, কিন্তু কম জায়গায় অনেক উচ্চতায় পানি জড়ো হয়ে যায়। তবে খুশির খবর হলো এখন প্রযুক্তির সাহায্য ছাড়াই আমরা সুনামির পূর্বাভাস পেতে পারি। আশ্চর্যজনক ব্যাপার হলো টিলি স্মিথ নামক এক কিশোরী কোনো রকম ইনস্ট্রুমেন্ট ছাড়াই থাইল্যান্ডের মাইখাও বিচে 100 মানুষকে সুনামির হাত থেকে বাঁচিয়েছিল। ওই সময় টিলি তার পরিবারের সাথে ছুটি কাটাতে থাইল্যান্ডের বিচে এসেছিল। হঠাৎ করে সে সাগরে ওয়েভ সোলিং দেখতে পায়। সাগরের পানি নির্দিষ্ট ব্যবধানে উথাল পাথাল হয়ে তীরের দিকে আসতে থাকে। পানির উচ্চতা অনেক বেড়ে যায়। মাত্র 2 সপ্তাহ আগেই টিলি তার জিওগ্রাফি ক্লাসে সুনামি এবং ওয়েভ সোলিং সম্পর্কে জেনেছিল। ক্লাসে 1946 সালে হওয়া হাওয়াই আইল্যান্ডের সুনামির একটি ভিডিও দেখানো হয়েছিল। সেই ভিডিও অনুযায়ী সাগরের পানির উচ্চতার অবস্থা দেখেই টিলি বুঝতে পারে যে এটা সুনামির পূর্ব লক্ষণ। এসব দেখে সে কোস্টগার্ডকে সতর্ক বার্তা পাঠিয়ে দেয়। সেই বার্তা পেয়ে বিচের কোস্টগার্ড দ্রুত বিচে সতর্কতা জারি করে এবং শতাধিক মানুষকে দ্রুত বিচ থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ বুঝতেই পারছেন, শুধুমাত্র সুনামি সম্পর্কে প্রাথমিক জ্ঞান এবং এর লক্ষণ জানলেই দ্রুত নিরাপদে সরে যাওয়া সম্ভব। তাছাড়া সুনামি থেকে বাঁচার জন্য রেড ক্রসের কিছু গাইডলাইন অনুসরণ করা যেতে পারে। আপনাদের জন্য আমরা সেটা শেয়ার করছি। সুনামির সতর্কতা 2 ধরনের রয়েছে। 1. সুনামি ওয়াজ, অর্থাৎ সুনামির মতো লক্ষণ দেখা গেছে কিন্তু এখনো নিশ্চিত না। 2. সুনামি ওয়ার্নিং, অর্থাৎ সুনামি সৃষ্টি হয়েছে এবং এখন আপনার এলাকায় সুনামি আঘাত হানতে পারে। 2 নম্বর সতর্কতা সংকেত পাওয়া মাত্রই 15 মিনিটের মধ্যে সমুদ্র থেকে 3 কিলোমিটার দূরে চলে যেতে হবে এবং সমুদ্র পৃষ্ঠ থেকে 100 ফিট উঁচু কোনো জায়গায় অবস্থান নিতে হবে। কিন্তু সমুদ্রের তীরে থাকা কোনো উঁচু বিল্ডিংয়ে ভুলেও ওঠা যাবে না, কারণ তীরের দিকে ঢেউয়ের উচ্চতা বেশি হয় এবং বড় বড় বিল্ডিং নিমিষেই বিলীন হয়ে যায়। তাই 3 কিলোমিটার দূরে যে কোনো স্থানে আশ্রয় নিতে পারেন। অনেকেই মনে করে সুনামি একটি ঢেউই শেষ হয়ে যায়, কিন্তু এটা ভুল ধারণা। সুনামি শুরু হলে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। একটি আঘাত আসার পর আবারও কিছু সময় বা ঘন্টা পরে আবারও আঘাত আসতে পারে। তাই নিরাপদে অবস্থান করাটা সবচাইতে জরুরি। এই গাইডলাইনগুলো ফলো করলেই আপনারা সুনামি থেকে নিজেদের জীবন বাঁচাতে পারবেন। তাই এগুলো অনুসরণ করতে পারেন। সেই সাথে সুনামি সম্পর্কে প্রাথমিক জ্ঞান অর্জন করতে পারেন। যদিও 2025 সালের মধ্যে সম্ভাব্য যেসব দুর্যোগ আসার কথা, তা থেকে বাঁচার গাইডলাইন এখনো না জানলেও আগে আমরা 2023 সালের সুনামি থেকেই বরং বাঁচার চেষ্টা করি। আশা করি আজকের ভিডিও কিছু মানুষকে জীবন এবং ক্ষয়ক্ষতি থেকে বাঁচাতে সাহায্য করবে। তাই নিজে জানুন, সবাইকে জানান এবং নিরাপদে বাঁচুন।